নমস্কার। আবার সবার সময় নষ্ট করতে তো আজকের ভিডিওর থাম্বনেলটা দেখেছেন যে এই মুহূর্তে আমাদের এই বাজারের যে সবচেয়ে সফল ইনভেস্টর বা স্টক মার্কেটের যে হাইয়েস্ট গেইন করেছে বা আর্ন করেছে তিনি হচ্ছেন ওয়ারেন বাফেট, আমেরিকার ইনভেস্টর। বা বলতে পারি এই ভদ্রলোক কোথাও না কোথাও ফেমাস হচ্ছে ভ্যালু ইনভেস্টর হিসেবে। এবার প্রথম কোশ্চেনটা তখনই আসে যখনই আমরা ভ্যালু ইনভেস্টরের কথা বলি যে ভ্যালু ইনভেস্টর অ্যাকচুয়ালি কী হয়। একটা হচ্ছে আমরা যারা টেকনিক্যাল চার্ট নিয়ে বেশি প্রেফার করি বা ভোলাটিলিটি, কোয়ান্টিটিভ অ্যানালিসিস বা এই জিনিসগুলোকে নিয়ে মাথা ঘামাই, অবভিয়াসলি ফান্ডামেন্টাল নিয়েও মাথা ঘামাই। আর তার বাইরে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের বেসিক দুটো পার্ট রয়েছে। একটা পার্ট কি, যেটা আমরা বিভিন্ন রেশিওকে অ্যানালিসিস করি, পি রেশিও, আরওসি বা ইপিএস মানে আর্নিং পার শেয়ার, এই সব রেশিওগুলোকে অ্যানালিসিস করে আমরা একটা শেয়ার ভালো না খারাপ বোঝার চেষ্টা করি। কিন্তু এই জায়গাতেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আরও একটা ডিফিকাল্ট মেথড আসে, যেটার নাম হচ্ছে ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড বা কি বলবো, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই মেথডটা কিসের জন্য ইউজ করা হয় আমি এর আগে একটা ছোট্ট কথা বলেছিলাম। ডিফিকাল্ট জিনিস ইউটিউবে শেখানো পসিবল নয় অবশ্যই। তো এই মেথড আপনারা অবভিয়াসলি গুগল করে পড়াশোনা করতে পারেন, একটু কষ্ট করতে হবে কারণ বিভিন্ন ডেটা জোগাড় করে কাজ করতে হয়। অবভিয়াসলি একটা খাটনির কাজ, আর আমি সবসময় বলি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আপনাকে পয়সা রোজগার করতে গেলে পরিশ্রম করতে হবে। ওই 2 মাস 3 মাসে একটা শর্টকাট ওয়েতে শিখে আমরা আর্ন করে নেবো, বিশাল কিছু করে ফেলবো, এই ভাবনা চিন্তাটাই বোধহয় ভুল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা এই ভ্যালু ইনভেস্টিংয়ের ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, এই ম্যাথামেটিক্যাল জিনিসগুলোকে ইউজ করলে অ্যাকচুয়ালি একটা কোম্পানির শেয়ারের দাম কত হওয়া উচিত বার করা যায়। যেমন ধরে নিন আইটিসির দাম সাপোজ আপনি দেখছেন এই মুহূর্তে 430 টাকা। এবার আপনি এই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো বা ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথডে অঙ্ক কষলেন বিভিন্ন ডেটা নিয়ে, আইটিসির ওয়েবসাইটে গেলেন, ওদের ব্যালেন্স শিট দেখলেন, বিভিন্ন বা screener.com রয়েছে, টিকার টেপ রয়েছে, আপনি বিভিন্ন ডেটাগুলো জোগাড় করে অঙ্ক করলেন। গুগল করুন, কষ্ট হবে, খুঁজে পাবেন, ঠিক আছে। যদি অঙ্কটা করতে পারেন আপনি আইটিসির এক্স্যাক্ট ভ্যালু বার করতে পারবেন, বা যেটাকে আমরা বলি ইনসেন্ট্রিক ভ্যালু। ভাইফোঁটার দিন পাঁঠার মাংস 950 টাকায় বিক্রি হয়, পরের দিনই আবার 850 টাকা চলে আসে। কেন হয় এই জিনিসটা? খুব সিম্পল, যেহেতু সেদিনকে ডিমান্ড আছে, ও তার যেটা ইনসেন্ট্রিক ভ্যালু 850 টাকা তার ওপরে চলে যায়। তো যদি আজকের ওয়ারেন বাফেট পাঁঠার মাংস খেত, ও বলতো যে আমি ভাইফোঁটার দিন খাবো না, আমি ভাইফোঁটার আগের দিন খাবো বা ভাইফোঁটার পরের দিন খাবো 850 টাকা। তো এটা হচ্ছে ফান্ডা, যে উনি প্রত্যেকটা স্টকে ইনসেন্ট্রিক ভ্যালু বার করেন। আর যখন এই ইনসেন্ট্রিক ভ্যালুর নিচে শেয়ারের দাম আসে তখন উনি শেয়ার কেনেন। কাতলা মাছ রোজ 180 টাকায় বাজারে পাওয়া যাচ্ছে 1 বছর ধরে, 2 বছর ধরে। উনি কাতলা মাছের ভ্যালু বার করলেন 170 টাকার বেশি হওয়া উচিত নয়। গাড়ি করে কাতলা মাছ আসে, জেলে পুকুর থেকে ধরে, তো সব কিছুর উনি একটা হিসাব করে বার করলেন যে কাতলা মাছের দাম 170-এর বেশি হওয়া উচিত নয়। উনি তখনই কাতলা মাছ কিনবেন যখন কাতলা মাছের দাম 150 টাকায় আসবে। আর এটার জন্য উনি বছরের পর বছর ওয়েট করতে পারেন, উনি বছরের পর বছর ধৈর্য ধরতে পারেন। এবার এই ভ্যালু ইনভেস্টিং এই জিনিসটার অ্যাকচুয়ালি জন্ম দিয়েছিল কে? বেঞ্জামিন গ্রাহাম। ভ্যালু ইনভেস্টিংয়ের অ্যাকচুয়াল জন্ম দিয়েছিল থিওরিটার বা যে অঙ্কটা করা হয় সেই প্রসেসটার বেঞ্জামিন গ্রাহাম, যিনি কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর তার স্টুডেন্ট হচ্ছে ওয়ারেন বাফেট স্যার। আর ওয়ারেন বাফেট স্যার কী করেছে
খালি একটা সিম্পল কথা বলি, এই মুহূর্তে আমার থাম্বনেলে লেখা রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি কোম্পানি হচ্ছে বার্কশায়ার। আর এই কোম্পানিটার ওয়ান অফ দ্য ফাউন্ডার বলবো না, এই মুহূর্তে ওয়ান অফ দ্য মালিক হচ্ছে ওয়ারেন বাফেট, যেই শেয়ারের দাম এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে 5 কোটি টাকা একটা সিঙ্গেল শেয়ারের দাম। আবার বলছি, 5 কোটি টাকা একটা সিঙ্গেল শেয়ারের দাম। তো এই ওয়ারেন বাফেটের এই যে ভ্যালু ইনভেস্টিং বা অন্যান্য ফিলোসফি বা থিওরি বা স্ট্র্যাটেজি, একমাত্র এই অঙ্ক কষা ছাড়া না, যে ভ্যালু ইনভেস্টিংয়ের অঙ্ক করাটা খুব ডিফিকাল্ট। 160 রকমের প্রসেস হয় এই অঙ্কটাকে করার। তার মধ্যে সব ডেটা আমরা খুঁজে পাই না বা সব ডেটা আমরা বুঝতে পারি না, তার জন্য একটা ইনডেপথ পড়াশোনা দরকার। তো তার মধ্যে সবচেয়ে মানুষের ভালোবাসার মেথড বা যারা ভ্যালু ইনভেস্টিংয়ের ওপর কাজ করে সেটা হচ্ছে কি ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। আগামী দিনে নিশ্চয়ই এই মেথডটার ওপর ডিটেল ভিডিও করব, কারণ যে কোনো মার্কেট ক্র্যাশে যদি আমরা যে কোনো স্টককে তার অ্যাকচুয়াল যা দাম হওয়া উচিত তার থেকে নিচের দামে কিনতে পারি, 99% কেসে আমরা কখনো লস খাবো না, যদি আমাদের ধৈর্য থাকে। বা সিম্পলি যদি বলতে চাই যে এই ভ্যালু ইনভেস্টিংটা একটা শেয়ারের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, কাতলা মাছ দিয়ে তো আমি বোঝালাম নর্মাল জিনিসটা। একটা কোম্পানির টোটাল যত অ্যাসেট আছে, ধরে নিন আইটিসি 100টা কম্পিউটার আছে, 100টা গাড়ি আছে, 100টা এই আছে সেই আছে করে দেখা গেল আইটিসির সব মালপত্র বেচলে আমি 10 কোটি টাকা পাবো। আর আইটিসির বাজারে শেয়ার ছাড়া রয়েছে 10টা, আর প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 50 লক্ষ টাকা করে এই মুহূর্তে। তাহলে 10টা শেয়ার 50 লক্ষ টাকা করে তার ভ্যালুয়েশন হয় কত? 5 কোটি। কিন্তু অলরেডি আইটিসির কাছে অ্যাসেট আছে 10 কোটি টাকা, যেগুলো কম্পিউটার, গাড়ি, চেয়ার, টেবিল, লাইট, পাখা বেচলে আমরা পাবো। তো এইভাবে যখন কোনো কোম্পানির অ্যাকচুয়াল যেটা অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট ভ্যালুয়েশনের নিচে কোম্পানির শেয়ারের দাম আসে, তখন ওয়ারেন বাফেট সেই শেয়ারটাকে কেনা পছন্দ করে, যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালু ইনভেস্টিং, বা এই জিনিসটাকেই বলা হয় মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি মিন্স একটা 10 কোটি টাকার কোম্পানির ভ্যালুয়েশনের কোম্পানিকে আমি 5 কোটি টাকায় কিনছি, তার মানে 5 কোটি টাকা আমার প্রফিট হবেই হবে। আমি আজই যদি শেয়ারটা কিনে কালই যদি আমার কোম্পানির সমস্ত জিনিসপত্র বেচে দিই, আমি কিন্তু 5 কোটি টাকা প্রফিটে থাকবো। এইটাকে বলা হয় মার্জিন অফ সেফটি, ভ্যালু ইনভেস্টিং, যেটা হচ্ছে ওয়ারেন বাফেটের যে কোনো স্টকে, বারবার আমি স্যারটা বলতে পারছি না, ভিডিও লম্বা হতে থাকবে, ইনভেস্টমেন্টের মেন ফান্ডা। 2 নম্বর ফান্ডা কি? ফোকাস অন কোয়ালিটি। যে কোনো কোম্পানি, ঠিক আছে, আমরা অনেক সময় ইনভেস্ট করে দিই লোকের মুখে শুনে, সে কি কাজ করে, খায় না মাথায় দেয়, ইত্যাদি ইত্যাদি। 10 টাকা শেয়ার, 20 টাকা শেয়ার। আমি নিজেও বলি, আমার রিসার্চ করি বা বলি, কারণ আমরা যারা ছোট ক্যাপিটালের ট্রেডার, আমাদের কোথাও না কোথাও বোধহয় একটা ভালোবাসা কাজ করে সস্তা শেয়ারের দিকে। বাট এটাও মাথায় রাখতে হবে, সস্তার 3 অবস্থা, আমাদের বাংলা প্রবাদ বাক্য পুরনো। বাট এই ধরনের শেয়ার যদি ওয়ারেন বাফেট স্যারকে কখনো রেকমেন্ড করা হয়, উনি কখনো কিনবেন না। উনি সব সময় ভালো কোম্পানির যখন খারাপ সময় চলে, কম দামে পান, তিনি তখনই কিনবেন। যে কোম্পানির ব্যবসা উনি বোঝেন, ঠিক আছে, যে কোম্পানি ভবিষ্যতে কতটা বড় হতে পারে উনি বোঝেন, উনি শুধুমাত্র সেই ধরনের স্টকেই পয়সা লাগান। 3 নম্বর পয়েন্ট কি, বা 3 নম্বর কোন ফিলোসফি বা স্ট্র্যাটেজি উনি ফলো করেন? ডোন্ট ফলো দ্য ক্রাউড। সবাই যেটা করছে আমি সেটা করব না। একটা কথা রয়েছে, সবাই যখন লোভী তখন তুমি ভয় পাও, সবাই যখন ভয় পাচ্ছে তখন তুমি লোভী হও। এখানে আমার এই কোটটা লাগানো আছে, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি, বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল। মোদ্দা কথা, বাজারে আমাদের ভিড়ের উল্টো দিকে দাঁড়াতে হবে। যদি আমি রাস্তায় ঘুরি, 90 জনের মুখে শুনি, ভাই বাজার অনেক ওপরে, বাজার পড়বে, বাজার পড়বে, বাজার পড়বে,
তাহলে বুঝতে হবে যে বাজার পড়বে না। আমার নিজের একটা খুব সহজ সরল ফান্ডা আছে, যখন বাংলা খবরের কাগজে বলা হয় শেয়ার বাজার অনেক ওপরে, এবার পতন আসবে, সূচকে পতন, তো তখন আমি মনে করি যে শেয়ার কেনার সময়। আর যখন আমি দেখি যে সূচক আরও 2000 পয়েন্ট বাড়বে বা সেন্সেক্স ঊর্ধ্বগামী, বাজারে এই সেই হ্যানা ত্যানা আছে কিছু বাংলা পেপার আগুন ধরানো ভাষায় আর কি রিপোর্ট লেখে শেয়ার মার্কেট নিয়ে, তো তখন আমার মনে হয় যে স্টকগুলোকে বোধহয় এবার বেচা উচিত। খুব সিম্পল থিওরি, কোনো চার্ট দেখার দরকার পড়ে না। ডালাউসি চত্বরে গেলে চায়ের দোকানে আড্ডা মারলে মানুষের বাজার নিয়ে কী ভাবনা চিন্তা প্রত্যেকটা চায়ের দোকানে আলোচনা হয়, বা প্রত্যেকটা টিভি চ্যানেল বা আমাদের মতন অতিবোদ্ধা ইউটিউবার এদের কথা শুনলেও কোথাও না কোথাও একটা বাজারের ভিউ নিয়ে ক্লিয়ার চিন্তা ভাবনা আসে। তো বারবার বলছি, 90 জন যেটা করছে আমি সেটা করব না, এটা হচ্ছে একদম স্ট্রেট অ্যান্ড সিম্পল স্ট্র্যাটেজি। এরপর যেটা হয় যে কখনো কোনো সিচুয়েশানে মার্কেটে যে কারেকশান আসে, মার্কেটে যে ফল আসে, এই জিনিসগুলোকে ভয় পেও না। আজকের আমরা 2009 যখন বাজার পড়েছিল ভয় পেয়ে মাল বেচেছি, বাজার ওপরে, তার থেকে আমি লসে। 2016-তে যখন নোটবন্দি হয়েছে, জিএসটি চালু হয়েছে, বাজার পড়েছে, আমি ভয়ের চোটে মাল বেচেছি, বাজার এখন ওপরে। আবার 2020-তে যখন করোনা হয়েছে, বাজার পড়েছে, আমি আবার ভয় পেয়ে মাল বেচেছি, বাজার আবার ওপরে। হ্যাঁ, কিছু কিছু সিচুয়েশানে আমরা ফেঁসে যাই, কিছু ভুল স্টকে মানুষ মাত্রই ভুল করে, কিন্তু কনফিডেন্স দেখানোটা খুব জরুরি একটা কোম্পানির ওপর। একটা কোম্পানি যে 40 বছর 50 বছর ধরে ব্যবসা করতে এসেছে, তাকে আমি 4 দিন 5 দিন ধরে, মানে 4 দিন 5 দিনের ভিউয়ের ওপর আমরা কখনো সেই কোম্পানিটা কতটা ভালো ব্যবসা করতে পারে বা কতটা খারাপ ব্যবসা করতে পারে সেটা গেস করা উচিত নয়। এর পর কি আছে, যে কোনো জায়গায় তুমি ইনভেস্ট করো না কেন, যে কোনো স্টকে ইনভেস্ট করো না কেন, একটা লং টার্ম চিন্তাভাবনা নিয়ে করো। আমি এই মুহূর্তে লং টার্ম চিন্তাভাবনা হয়তো স্টকের ক্ষেত্রে করি না, কিন্তু ওভারঅল বাজারটাকে আমি সবসময় লং টার্মে দেখতে ভালোবাসি। এই প্রসঙ্গে বাফেট স্যারের একটা খুব গুরুত্বপূর্ণ উক্তি হচ্ছে, যদি তুমি কোনো শেয়ারকে 10 বছর কিনে না রাখতে পারো, 10 দিনের জন্য কেনার দরকার নেই। আবার বলছি, যদি তুমি তখনই কিনবে যদি তোমার ক্ষমতা থাকে শেয়ারটাকে 10 বছর রেখে দেওয়া। সেই 10 বছর হয়তো আমরা অনেক আপস অ্যান্ড ডাউনস দেখবো, যেমন একটা মানুষের লাইফে চলে। বাট যদি আমি 10 বছরের জন্য কাউকে কিনতে না পারি, আমার কোনো অধিকার নেই যে আমি শেয়ারটাকে 10 দিনের জন্য কিনবো, কিনে সেই 10 দিনের মধ্যে সেখান থেকে প্রফিট চাইব। এই কথাটা ঠিক সেম কথা আবার বলেছেন কিন্তু আমাদের বিজয় কেডিয়া স্যার। বিজয় কেডিয়া স্যার কী বলেছেন, যে কোনো ভালো স্টকে আমি পয়সা ইনভেস্ট করে 15 বছর অবধি ওয়েট করতে পারি। আমি আজকের একটা ভালো কোম্পানি, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম খুব ভালো ব্যবসা করে, খুব ভালো কোম্পানি, যেমন আমার স্টুডেন্ট একটা ফান্ডামেন্টাল রিসার্চ করে একটা অসাধারণ স্টক বলেছে আমাকে, রেডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট, অসাধারণ ফান্ডামেন্টাল, কিন্তু প্রচণ্ড আন্ডার ভ্যালুড স্টক। এবার এই স্টকটা আমি কি কালকের কিনলেই 10 দিনের মধ্যে প্রফিট পাবো? না, কিন্তু যখন পাবো, যদি 10 বছরের চিন্তা ভাবনা করে নিতে পারি, কোনো একটা টাইমে ওর বাস্ট হবে, আর সেই বাস্টে হয়তো 100 টাকার শেয়ারটা আজকের আমাকে 1000 টাকা দিয়ে যাবে। বা সেমভাবে ওয়ান্ডারল্যান্ড হলিডে একটা অসাধারণ শেয়ার, অ্যামিউজমেন্ট পার্কের ব্যবসা, অসাধারণ ফান্ডামেন্টাল কোম্পানি। বাট এই কোম্পানিগুলোর দিকে আমরা কতটা নজর দিই, কতটা জানি, কতটা পড়াশোনা করি। আজকেরই আমার এক স্টুডেন্ট বিরাটিতে পড়তে এসেছিল, তার বন্ধু বান্ধবরা নাকি তাকে খ্যাপায় যে শেয়ার মার্কেট আবার শেখার কি আছে। যারা আজকের ডেটে যদি ভিডিও দেখো মনে করো যে শেখার কিছু দরকার নেই, তাদের জন্য এইটুকু কথা বলবো, রাস্তায় যখন হাঁটি টর্চের দরকার পড়ে, ওপরে হেডলাইটের দরকার পড়ে, কতটা তোমার হাঁটায় না, হাঁটো তুমি, কিন্তু ওইটুকু আলো কিন্তু তোমার সামনের রাস্তাটার এগোনোর পথটা কোথাও না কোথাও একটু হলেও স্মুথ করে। কেউ কাউকে স্টক মার্কেট শেখাতে পারে না, কারণ স্টক মার্কেট যত না বেশি ফান্ডামেন্টালে চলে, যত না বেশি টেকনিক্যালে চলে, তার চাইতে বেশি চলে হিউম্যান সাইকোলজিতে। আজকাল আমি সব জায়গাতে তোমাকে বেটার করতে পারবো, শেখাতে পারবো, কিন্তু সাইকোলজির প্রশ্ন যখন আসবে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রিয়্যাক্ট করে।
একটা সেম স্ট্র্যাটেজি যদি 10টা মানুষকে দেওয়া হয়, 10টা মানুষ 10 রকম আলাদা আলাদা রেজাল্ট দেয়। তার কারণ হচ্ছে সাইকোলজি। কারুর লোভ বেশি, কারুর ভয় বেশি, কারুর খিদে কম প্রফিটের, কেউ বসে বসে অনেক লস দেখতে পারে, কেউ প্রফিট দেখতে পারে না। আমাদের ন্যাচারাল এটা একটা 5 টাকা প্রফিট হলেই আমরা বুক করে নিই, 50 টাকা লসে আমরা বুক করি না। আমরা প্রফিট দেখতে পারি না, আমরা লস দেখতে পারি বা লস দেখতে ভালোবাসি। তো এই জায়গাটা থেকে যে কোনো জিনিসকে 5 নম্বর পয়েন্ট, এটা একটা লং টার্ম অ্যাপ্রোচ নাও। যে যখন কিনছো ভেবে নাও যে আমি যেটা বলি যে আমি 10 বছর বলি না, আমি 10 বছর বলি না, মানে ওই ওয়ারেন বাফেটদের সঙ্গে আমার কথার তুলনা চলে আসছে বলে নিজের হাসি পেয়ে গেল। 3 থেকে 6 মাস তো আমি বলি যে কোনো স্টকে যখন পয়সা তুমি লাগাচ্ছ তাকে 3 থেকে 6 মাস তো সময় দাও একটা 5% 7% প্রফিটের জন্য। এরপর যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট কি হয়, ডোন্ট বি অ্যাফ্রেড টু সেল ইফ দ্য সিনারিও চেঞ্জেস। এই প্রবলেমটা কোথায় হয় জানেন? কিছু মানুষ একটা অদ্ভুত ধারণা নিয়ে ট্রেডিং করতে বসে, লস নেব না। আমি আমার সাইকোলজির ভিডিওতে বলেছিলাম যে মানুষের একটা অদ্ভুত ধারণা, মানুষ সব ব্যবসায় লস নেবে, শেয়ার মার্কেটে লস নেবে না। যদি আমি কোনো কোম্পানির শেয়ার কিনে থাকি, সাপোজ আমি একটা কোম্পানির শেয়ার কিনেছি, তাদের একটা ফ্যাক্টরি রয়েছে কলকাতায়, সেখানে তারা সাপোজ বিস্কুট বানায়, কোনো কারণে ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, পুরো ফ্যাক্টরি শেষ, ওদের আর কোনো ফ্যাক্টরি নেই যেখানে বিস্কুট তৈরি হবে, বিশাল বড় ফ্যাক্টরি কলকাতাতেই ছিল, আগুন লেগে গেছে। সেই ফ্যাক্টরিটাকে আবার তৈরি করতে হয়তো 3 বছর সময় লাগবে, লস হবে আমার, আর দাঁতে দাঁত চেপে লস নিতেও হবে। এরকম প্রচুর যেদি মানুষকে দেখেছি যারা ইয়েস ব্যাংকে 800 টাকা থেকে অ্যাভারেজ করতে করতে লস নেব না এই জেদে আজকের ডেটে 10,000 ইয়েস ব্যাংক ধরে বসে রয়েছে, যার ভ্যালু হচ্ছে 160 টাকা। মানে তার কাছে এখন অ্যাভারেজ করতে করতে 10,000 ইয়েস ব্যাংক আছে যার দাম হচ্ছে 160 টাকা অ্যাভারেজ কস্ট। আজকের ইয়েস ব্যাংক 20 টাকা দাম, হয়তো 160 টাকা যাবে, কিন্তু তিনি তার জীবদ্দশায় 160 টাকা দেখতে পাবেন কিনা, এটা আমারই এক ক্লায়েন্টের কথা বলছি, আমার কিন্তু সন্দেহ আছে। এটাকে আমি ভাবার কিছু না, আমি এটা ওনাকে ওপেন বলেছি। এই যে 16 লক্ষ টাকা আপনি আটকে রেখেছেন লাস্ট 4 বছর ধরে, যদি অন্য স্টকে আমরা খাটাতাম, আমরা 16 লক্ষ টাকা হয়তো 40 বা 50 লক্ষ করে ফেলতাম। কিন্তু ওই যে জেদ, লস নেব না, এটা যে কত বড় ক্ষতি করে ভাবনা চিন্তার বাইরে মানুষের। তো যদি দেখি যে সিনারিও খারাপ হচ্ছে, লস নিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। 10,000 টাকা শেয়ারটা বিক্রি করলে 8,000 টাকা পাবো, 2,000 টাকা লস করব, তো নিই না 2,000 টাকা লস, কি আছে? ওই 8,000 টাকা আমি হয়তো অন্য শেয়ারে ইনভেস্ট করে 20,000 করে নিতে পারবো, কিন্তু ওই শেয়ারটাই যদি ধরে বসে থাকি হয়তো 8,000 টাকাটা 1,000 টাকা হয়ে যাবে। খুব সিম্পল থিওরির ওপর কিন্তু ওয়ারেন বাফেট স্যার ইনভেস্ট করে, আর এই সিম্পল থিওরিগুলো আজকের ওর কোম্পানির শেয়ারের দাম 5 কোটি টাকা করেছে, বা এই মুহূর্তে উনি $300 বিলিয়ন মালিক। কি করে বার্কশায়ার হ্যাথওয়ে? কিচ্ছু করে না। যতগুলো বড় বড় কোম্পানি আছে সেখানে খালি শেয়ার কিনে কিনে পয়সা ইনভেস্ট করে দেয়। কোকোকোলা, অ্যাপেল, এইসব কোম্পানির খালি শেয়ার কিনে কিনে রেখে বড়লোক হয়ে যাচ্ছে লাস্ট 10 বছর ধরে, লাস্ট 5 বছর ধরে। আর এই প্রসঙ্গে কথাগুলো আবার আসে নেকেড অপশান, ইন্ট্রাডে ট্রেডিং, যত বড় বোদ্ধা, যত ভালো স্ট্র্যাটেজি দিক, ফোন করবে, বলবে, আমি বারবার বলছি ইন্ডোর থেকে, গুজরাট থেকে ফোন আসবে। এই রিসেন্ট একজনের সঙ্গে আলাপ হলো, 3 লক্ষ টাকা চলে গেছে, প্রফিট শেয়ারিং দাও, 15,000 টাকা ফিস দাও। হয় না। যদি হতো তাহলে মিউচুয়াল ফান্ড, এলআইসি স্টকে ইনভেস্ট করতো না। বারবার একই কথা। আমাদের ইউটিউবারদের বা আমাদের অপশান অ্যানালিস্টদেরকে বসিয়ে দিত, ভাই অপশান করে পয়সা দে। অপশান ট্রেডিং কোথাও না কোথাও অপ্রিয় বাজে ভাষা হলো ফুর্তি করার জিনিস। 2 দিন 1 দিন ফুর্তি করলাম, যেরকম বন্ধুবান্ধবদের সাথে করি, দোলের দিন করব। আচ্ছা, এই প্রসঙ্গে সবাইকে দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা। খুব ভালো করে রং খেলুন, বাট কেয়ারফুলি। আর প্লিজ রাস্তায় জীবজন্তুদের গায়ে আননেসেসারি রং মাখাবেন না, ওদের স্কিনে প্রচুর প্রবলেম হয়, এটা রিকোয়েস্ট করলাম। আপনার ভালো লাগতে পারে, না লাগতে পারে, বাট ওরা আপনার ক্ষতি করেনি, সো প্লিজ আননেসেসারি ওদের গায়ে রং লাগাবেন না। তো যাই হোক, তো এই জায়গাটা
যে সিনারিও যদি চেঞ্জ হয়, যদি আমি বুঝতে পারি জিনিসটা খারাপ হচ্ছে, ইয়েস ব্যাংকে নীরব মোদি পালিয়ে গেল, এই হলো, এইখানে ঘোটালা, ওখানে ঘোটালা, 10 টাকা 20 টাকা 40 টাকা লস হচ্ছে, বাবা লস নে, নমস্কার কর, অন্য ভালো স্টকে পয়সা ইনভেস্ট করে বসে থাক, এতদিনে পয়সা ট্রিপল হয়ে যেত বা 4 গুণ হয়ে যেত। যাই হোক, এর পরের জিনিসটা যেটা বেসিকটা অ্যাটলিস্ট জানো ভ্যালু ইনভেস্টিংয়ের। আমি প্রথমে ছিলাম, আবার লাস্টে ফেরত আসছি। আমি সব সময় প্রপার ওয়েতে ক্যালকুলেট করে এক্স্যাক্ট দামটা বার করতে পারবো না, কিন্তু তার মানে এটাও নয় যে আমি চেষ্টা করব না। হয়তো যে প্রচুর অঙ্ক জানে, প্রচুর শিখেছে, প্রচুর ভালোভাবে করে সে আইটিসির এক্স্যাক্ট দাম বার করে দেবে 350 টাকা, যে আইটিসি 350 টাকায় পেলে আমি কিনবো বা তার নিচে পেলে কিনবো। চলো, আমি অতটা ভালো জানি না, আমি হতেই পারে অঙ্কে কাঁচা, মাধ্যমিকে 28 পাওয়া, আমার অঙ্কতে অ্যাটলিস্ট 370-80 তো বেরোবে। অ্যাটলিস্ট আমি 370-80 টাকার জিনিসটাকে 500 টাকায় তো কিনবো না। আজকের আইআরএফসি 200 টাকায় দাঁড়িয়ে আমাদের বোধহয় সবার দরকার একটু ভ্যালু ইনভেস্টিংয়ের হিসাবে আইআরএফসির অ্যাকচুয়াল ভ্যালু কত হয় বোঝা। কারণ আজ না হোক কাল এই হাইপ শেষ হবে। যখন একটা নতুন সিনেমা বাজারে আসে না, হলে হাউসফুল চলতে থাকে, 1 দিন 2 দিন 1 মাস 1 বছর, কোথাও না কোথাও গিয়ে হাইপটা শেষ হয়, তারপর লোকে টিভিতে দিলেও সেই সিনেমাটা আর দেখে না। কোথাও না কোথাও শেয়ার মার্কেটের শেয়ারগুলোও বোধহয় এরকম। একজন পার্লামেন্টে বলল, ঝপ করে বেড়ে গেল, আমরা তার অ্যাকচুয়াল কি কাজ করে, কত ভ্যালু হওয়া উচিত, কিছু ভাবলাম না। ঠিক সেম জিনিস কিন্তু হয়েছিল আইআরসিটিসিতে, 7,500 গেছিল, 7,000 গেছিল 2021। সেই 7,000 7,500-এ যারা আইআরসিটিসিকে কিনেছে আজকের অবধি তারা বেরোতে পারেনি। তো অ্যাটলিস্ট শেখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি ওই যে যারা বলেন পড়াশোনার দরকার নেই, যদিও এই মুহূর্তে ভারতবর্ষে বা ইউটিউবে ভিডিও খুঁজলেও ডিভিডেন্ড ডিসকাউন্টিং মেথড বা ক্যাশ ফ্লো ডিসকাউন্টিং মেথড নিয়ে কোনো ভিডিও পাবেন না, কারণ জিনিসটা তো কমপ্লিকেটেড, আপনাকে রিয়েলি খাটতে হবে, অত খাটার সময় কারণ নেই। তার চাইতে একটা 10 মিনিটের স্ট্র্যাটেজি দিলে ঝামেলা অনেক বেশি মিটে যায়, ভিউয়ার অনেক বেশি আসে। কম্পাউন্ডিংকে বোঝা, এটাও আমার প্রত্যেকটা কথায় বলা আছে। 10 টাকা ইনভেস্ট করলাম, 15 টাকা হলো, 15 টাকাকে ইনভেস্ট করলাম 25 টাকা হলো, 25 টাকাকে ইনভেস্ট করলাম 40 টাকা হলো। কম্পাউন্ডিং ইন্টারেস্টে টাকা বাড়ানো। একটা মিউচুয়াল ফান্ড কিন্তু অ্যাকচুয়ালি এইভাবেই রিটার্ন করে। আমি 1000 টাকা করে এসআইপি দিচ্ছি, প্রথম বছর 12,000 টাকা দিলাম, ওটা 16,000 হলো। পরের বছর 16,000 টাকা ইনভেস্ট হলো, তার সাথে আমি আবার 1000 টাকা করে এসআইপি দিলাম। এই করতে করতে দেখা যায় আফটার 10 ইয়ার্স মিউচুয়াল ফান্ডের রিটার্ন না লাফিয়ে বাড়ে। এবছর 20 লাখ, তারপরের বছর 30 লাখ, তারপরের বছর 40 লাখ। মিউচুয়াল ফান্ডের রিটার্ন অ্যাকচুয়ালি প্রথম 10 বছর দেখা যায় না, দেখা যায় অ্যাকচুয়ালি 10-11 বছরের পর থেকে, তখন ইনভেস্টমেন্ট লাফিয়ে বাড়তে থাকে। তো কম্পাউন্ডিংটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া। আরেকটা জিনিস কি আসে, রিসার্চ অ্যান্ড রিফ্লেকশন। ওয়ারেন বাফেট যে কোনো কোম্পানির ম্যানেজমেন্ট, যে কোনো কোম্পানির বিজনেস স্ট্রাকচারটাকে ভীষণভাবে বোঝার চেষ্টা করে। আজকের আমি আপনাকে বললাম যে আপনি সাপোজ একটা কথা বলছি, ধরে নিন একটা স্টক কী ছিল, হুজুর মাল্টি প্রজেক্ট কিনে নিন, জিনা শিখো কিনে নিন, ওই কোম্পানিগুলো শেয়ার এফআইআইরা ইনভেস্ট করছে। কিন্তু আপনাকে যখন বললাম জিনা শিখো কিনুন, কোম্পানির নাম জিনা শিখো বা হার্বাল প্রোডাক্ট বেচে, আপনি তো জানেন না কোম্পানি অ্যাকচুয়ালি কী করে, কোম্পানি নেক্সট 5 বছরে কতটা ব্যবসা করতে পারে, মানুষের মধ্যে ওই হার্বাল প্রোডাক্ট নিয়ে কতটা আগ্রহ তৈরি হতে পারে। কিন্তু আমি আজকের ডেটে দাঁড়িয়ে এটা বুঝি যে ইভির ভবিষ্যৎ খুব ভালো, পেট্রোল শেষ হয়ে আসছে, লোককে ইলেকট্রিক ভেহিক্যালে যেতেই হবে। তো যে জায়গাটা আমি বুঝি সেই জায়গাটাতে আমি পয়সা লাগাবো, যেটা আমি বুঝি না সেই জায়গাটাতে আমি পয়সা লাগাবো না। আমি আজকের বাস্কেটবল খেলা বুঝি না, কিভাবে পয়েন্ট হয় কি হয়, আমাকে কেউ বলল আমি বাস্কেটবল 2টো টিম খেলছে, আমি পয়সা লাগিয়ে দিলাম জুয়াতে, আমি জীবনে লাগাবো না। কিন্তু আমি ক্রিকেট খেলা বুঝি, কেউ যদি আমাকে ক্রিকেট খেলার জুয়াতে পয়সা লাগাতে বলে মেবি আমি রাজি হয়ে যাব, কারণ জায়গাটা আমি বুঝি, একটু হলেও 10% হলেও জ্ঞান আছে। তো এই হচ্ছে ব্যাপার, যে জিনিসটাকে আপনি জানেন, যে জিনিসটাকে আপনি বোঝেন, আপনি পয়সাটা ইনভেস্ট করুন ওই ধরনের কোম্পানিতে, ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে।
আরেকটা জিনিস ইম্পর্টেন্ট উনি ভীষণ নজরে রাখেন, এটা লাস্ট একদম আউট অফ দ্য পয়েন্ট বলে যাচ্ছি, যেটা এমনি কোনো থিওরির মধ্যে পাওয়া যায় না, যে কোনো কোম্পানি যে তার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেয়, ওয়ারেন বাফেট সবসময় প্রেফার করে সেই কোম্পানিতে পয়সা ইনভেস্ট করতে। প্রচুর কোম্পানি এই মার্কেটে রয়েছে যারা প্রচুর টাকা প্রফিট করে, 3000 টাকা শেয়ার, পার শেয়ার 300 টাকা প্রফিট, যার কাছে শেয়ারটা রয়েছে সে ডিভিডেন্ড পাচ্ছে 2 টাকা। এই জায়গাটাতে কিন্তু ওয়ারেন বাফেট স্যারের বিশাল বড় প্রবলেম আছে। বলছে যে কোম্পানি তার শেয়ার হোল্ডারদের ভালোবাসে না, শেয়ার হোল্ডারদেরকে বড়লোক করার চিন্তা ভাবনা করে না, সেই কোম্পানিতে আমি পয়সা ইনভেস্ট করব না। তো যে কোনো শেয়ারে যান, হতে পারে লাস্ট শেয়ারটা 100 টাকা থেকে 500 টাকা হয়েছে, আরও বাড়বে বা বলছে, কিন্তু সেই জায়গাতে উনি হয়তো একটা শেয়ার 100 টাকা থেকে 150 টাকা হয়েছে, বাট কোম্পানিটা নিজের শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেয়, তাদের কথা চিন্তা করে ম্যানেজমেন্ট যে না, এই সাধারণ মানুষগুলো আমার শেয়ারটা কিনেছে, এদের প্রতি আমার একটা কর্তব্য আছে, 2 টাকা দিই, 10 টাকা দিই, 50 টাকা দিই, দেবো, চল ঘরের বছরের শেষে দেশলাই বাক্সের খরচাটা আমি যেন দিতে পারি অ্যাটলিস্ট। কোম্পানির এই ধরনের চিন্তা ভাবনাটা অনেক ইম্পর্ট্যান্ট। 2 নম্বর জিনিস, উনি ভেতরে এই জিনিসগুলো আলাদা বিভিন্ন জায়গা থেকে আর কি রিসার্চ করে বার করা, ম্যানেজমেন্ট কত স্যালারি নেয়, এই জায়গাটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ওনার কাছে। দেখা যাচ্ছে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিচ্ছে না, অথচ যারা ম্যানেজমেন্টে বসে রয়েছে তারা মোটামোটা 10 কোটি, 20 কোটি, 20 কোটি, 25 কোটি করে স্যালারি নিচ্ছে। ছোট্ট জিনিস, কিন্তু একটা কোম্পানির লং টার্ম গ্রোথ বা একটা কোম্পানির লং টার্ম ইনভেস্টেড থাকবো কি না বোঝার জন্য বোধহয় অনেক জরুরি। তো এতগুলো কথার মধ্যে সার কথা হচ্ছে, ভ্যালু ইনভেস্টিংটা বা কোনো স্টকের ইনসিন্ট্রিক ভ্যালুটা ডিফিকাল্ট হবে। এমনি ক্লাসে একটা সামনে বসে পড়ানো শেখানো একরকম, ইউটিউব ভিডিওতে শেখানো একরকম, আমাকেও প্রচুর কষ্ট করতে হয়েছে জিনিসগুলোকে ধরার জন্য। আর সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়, একটা অঙ্ক কষতে গেলে যে ডেটাগুলো লাগে সেই ডেটাগুলো সবসময় অ্যাভেলেবেল হয় না। আর সত্যি কথা, পিই রেশিও ঠিক আছে, বাট অ্যাকচুয়াল যদি আপনাকে স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, শেয়ারের প্রাইস আর অ্যাসেটের ভ্যালুয়েশন, এই দুটোর ডিফারেন্সটা আপনাকে বার করতেই হবে। যে কোম্পানির অ্যাসেট 10 কোটি টাকা আর শেয়ার 100 কোটি টাকা, তার মানে 90 কোটি টাকা পুরো ঝোল ঢুকে রয়েছে ওখানে। ওই 90 কোটি টাকা আপনি যখন তখন ঝাড় খেতে পারেন। তো যাই হোক, ছোট্ট পয়েন্ট, বাজার নেক্সট 5 বছর আমি যেটা বারবার বলছি অনেক বড় অপরচুনিটি দেবে। তো কোথাও না কোথাও আমি বারবার বলি, প্ল্যান ইওর ট্রেড, দেন ট্রেড দ্য প্ল্যান। আপনার প্ল্যানিং করাটা খুব জরুরি, যে আপনি 1 লক্ষ টাকা ক্যাপিটাল হতে পারে, 1 কোটি টাকা ক্যাপিটাল হতে পারে, 10,000 টাকা ক্যাপিটাল হতে পারে, প্রত্যেকের টাকাটা প্রত্যেকের কাছে প্রিয়, প্রত্যেকের কষ্টের টাকা। তো সেই টাকাটাকে ইনভেস্ট করার আগে একটু প্ল্যানিং করুন। আবার বলছি, এবার সামনে ভোট আসছে, আমি বলেছিলাম যারা অপশান নিয়ে কাজ করো তারা একটু ডিপ ইন দ্য মানি কল আর ডেল্টা অ্যাডাপ্ট করা কলের মধ্যে হেজ করার চেষ্টা করো। এর থেকে বেশি আমি বলবো না। মানে আমি ভীষণভাবে বিশ্বাস করি যে ফ্রিতে সব কিছু দেওয়া যায় না, আর দিলে মানুষ তার কদর করে না। তো যাই হোক, তো এই জায়গা থেকে যারা বোঝো তারা করো, চেষ্টা করো কীভাবে হেজ করলে কোনটাকে কিনবো, কোনটাকে বেচবো, বেচলে ওটা জিরোতে দাঁড়াচ্ছে, লস আমার। প্রত্যেকটা ভোটের পর আমরা বাজারে বড় মুভমেন্ট দেখেছি, এখনও অবধি ম্যাক্সিমাম মুভমেন্ট ওপরের দিকেই হয়েছে, বাট যা হয়েছে বড় হয়েছে। তো যদি আমরা ঠিকঠাক প্ল্যান করতে পারি আর বাজার যদি ঠিকঠাক মুভ করতে পারে, মেবি আপনাদের ক্যাপিটাল কোথাও না কোথাও একটা ভালো ইনক্রিজ দেখতে পারে। আবার বলছি, প্ল্যানিংটা প্রপার হওয়া খুব দরকার। এটা গেল। সেকেন্ড হচ্ছে, যেটা বলেছিলাম, নিফটি 21,800 থেকে 22,500, আর 2 দিন আগে জাস্ট 21,800-তে জাস্ট একটু নিচে গিয়েই আবার ঘুরে ওপরে চলে এলো। আর এদিকে ইউএস মার্কেট হিন্ট দিয়েছে যে ওরা ফেড রেট কাট করতে পারে, সেক্ষেত্রে আমাদের মার্কেটে হয়তো আবার ক্যাশ ফ্লো বাড়বে। এফআইআইতে যে টাকা ওরা 2022-এর সেপ্টেম্বর অক্টোবরে তুলে নিয়ে চলে গেছিলো টাকাগুলোকে, কারণ তখন ফেড রাতারাতি 1% ইন্টারেস্ট রেট বাড়ায়, যেটাতে আমি বিশাল টাকা ঝাড় খেয়েছিলাম। আমি নিচে সেটা ওপেন বলে গেছি, বিশাল টাকা ঝাড় খেয়েছিলাম এক্সপেকটেশনের বাইরে, যে একবারে 1% ইন্টারেস্ট রেট বাড়তে পারে, আমি দেখিনি আজ অব্দি লাইফে। তো সেটা ভীষণভাবে আর কি এতদিনে ইউএস মার্কেট গ্রিন সিগন্যাল দিতে শুরু করেছে, যার জন্য বাজার আবার রিভার্সাল নিল। তো দেখা যাক, ওপরে 22,500
মার্চ মাসে আর বড় কিছু এক্সপেকটেশান নেই। আর 3টে দিন বাকি আছে। সোমবার হোলির ছুটি, শুক্রবার গুড ফ্রাইডের ছুটি, এপ্রিলের 1 তারিখ ছুটি, 11 তারিখ ঈদ, 15 তারিখ পয়লা বৈশাখ মানে বি.আর. আম্বেদকর বার্থডের ছুটি। তো এত হলিডের মধ্যে বাজারে ইন জেনারেল আমরা একটু মুভমেন্টটা কম দেখি। ভিক্স ওপরে গেছিলো। অ্যাজ পার ভোলাটিলিটি ইন্ডেক্সের কোয়ান্টিটিভ অ্যানালিসিস করে বেরোচ্ছে নিফটি এপ্রিল মাসে আমরা 22,900 অবধি ওপরে দেখতে পারি, 21,300 অবধি নিচে দেখতে পারি। তো ফ্যাক্টরগুলোকে একটু মাথায় রাখুন। ব্যাঙ্ক নিফটি 48,000 টপকালে অ্যাজ পার ভোলাটিলিটির অঙ্ক, কোয়ান্টিটিভ অ্যানালিসিসের পার্ট এগুলো, ওটা 49,500 অবধি যেতে পারে ব্যাঙ্ক নিফটি। লেভেলগুলোকে একটু মাথায় রাখুন, যদি আপনাদের হেল্প হয় বা চার্টেও মিলিয়ে দেখতে পারেন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমার যোগ্যতা নেই অতটা। তো আপনাদের যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আছে তাদের সাথে আলোচনা করে দেখতে পারেন এই লেভেলগুলো। আর আবার বলবো, বাজারে এই মুহূর্তে খুব ভয় পাওয়ার কিচ্ছু নেই। পিএসইউ স্টকগুলোতে যেগুলো আজ থেকে 4 মাস 5 মাস আগে দৌড়েছিল, আবার সেই সব স্টকে আস্তে আস্তে মুভমেন্ট শুরু হচ্ছে বা র্যালি শুরু হচ্ছে। এই স্টকগুলোকে একটু নজরে রাখুন। আমি এখনও বলে যাচ্ছি, গত সপ্তাহতেও বলেছিলাম, রেলওয়ে স্টক, পিএসইউ ব্যাংক আবার হয়তো মুভমেন্ট করবে। ব্যাংক অফ ইন্ডিয়া, বেল, এইসব স্টকগুলো ভীষণভাবে আমার নজরে রয়েছে। তো যাই হোক, আজকের মতন এতটুকুই। ভালো থাকুন, দোলটা খুব ভালোভাবে কাটান। আজকের মতন এতটাই। গুড নাইট।